এটা ভাইয়াকে দিয়ে যেতে, সেই জন্য আবার এদিকে এসেছি। আচ্ছা এখন যা, মায়ের চুলগুলো বেঁধে দিয়ে গিয়ে। রূপসা মাথা নাড়িয়ে চলে গেল। রূপসা যেতে উর্মিলা ফুফির উদ্দেশ্যে বলল, ফুফি আমার জন্য একটু পাস্তা বানিয়ে দেবে, তোমার হাতের পাস্তা অনেক মজাদার। হয়েছে হয়েছে, ফুফিকে আর মাস্ক লাগাতে হবে না। খাওয়ার সময় ফুফি আর চকলেট গিফট করার সময় কাকিমাকে খুঁজে বেড়াস, ফাজিল মেয়ে। উর্মিলা জিভ কেটে ফুফির দিকে তাকালো। তোমাকে এসব কে বলেছে ফুফি? আমি কাকিমার থেকে তোমাকে বেশি ভালোবাসি, ওনাকে তো কন্ট্রোলে রাখার জন্য মাঝে মধ্যে চকলেট গিফট করি। উর্মিলার কথা শুনে রুনা খাতুন হেসে উঠলেন। মেয়েটা বড্ড ছেলে মানুষই করে। উর্মিলা রুনা খাতুনের শাড়ির আঁচল ধরে কিউট করে বলল, দেবে না ফুফি? এরকম মুখ বানালে কি আর না দিয়ে পারি? দিচ্ছি আমি। বাইরে থেকে এসেছিস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর নিচে আয়। উর্মিলা খুশি হয়ে রুনা খাতুনকে জড়িয়ে ধরে। শাহনাজ বেগম কিচেনে বসে সার্ভেন্টদের রান্নার বিষয়ে তদারকি করছে আর যা যা রান্না হবে সেই সব বলে দিচ্ছে। তখনই তার একমাত্র ছোট যা নুরনাহার সেখানে আসে। ভাবি, আজকে অনেক কিছু রান্না হচ্ছে দেখছি, ব্যাপার কি? শাহনাজ বেগম মুখে হাসি ফুটিয়ে বললেন, ভুলে গেলে আজকে অভি প্রথমবারের মতো ওপেন হার্ট সার্জারি করবে, সেজন্যই একটু ওর পছন্দের খাবার রান্না করেছি। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, আমি একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি নূর। হ্যাঁ বলো না ভাবি, কি সেটা? ছেলেটার 28 বছর হয়ে গেছে, এখন ওর বিয়ের ব্যাপারে ভাবা উচিত। ছেলে কবে বিয়ে করতে চাইবে এই আশায় বসে থাকা ঠিক হবে না। ভাবি, তুমি ঠিকই বলেছো। অভি বাবা আজকালকার যুগের ছেলে, বেশি দেরি করাটা ঠিক হবে না। কে বলতে পারে কখন আবার কার প্রেমে পড়ে যায়। নুরনাহারের কথা শুনে শাহনাজ বেগম একটু রেগে বলেন, অভিকে নিয়ে এসব মন্তব্য করো না নূর, অভি ওই রকম ছেলে না। তাছাড়া আমি ওর জন্য রূপসাকে পছন্দ করে রেখেছি, তাই অন্য কোনো মেয়ের প্রেমে পড়া তো দূরে, তাকে নিয়ে চিন্তা করা ওর জন্য নিষিদ্ধ। নুরনাহার চমকে উঠে বললেন, ভাবি তুমি এসব কি বলছো? রূপসা অফির জন্য পছন্দ করে রেখেছো, আমাদেরকে তো কখনোই বলনি। প্রয়োজন হয়নি তাই বলিনি, এখন প্রয়োজন হয়েছে তাই বলেছি। রূপসাকে আমি অনেক আগে থেকে অভির জন্য পছন্দ করে রেখেছি। মুই বাবা জানে এসব? না, ও জানবে কিভাবে? আমি কথাটা তোমাকে কি আগে বলেছি? ভাবি, আমি বলি কি, এই বিষয়টা নিয়ে আগে অভির সাথে কথা বলাটা দরকার, তাই না? নুরনাহারের কথা শুনে শাহনাজ বেগম ভারী অসন্তুষ্ট হলেন। অভি আমার ছেলে নূর, আর আজ পর্যন্ত অভি কখনোই মায়ের উপরে কথা বলেনি। আমি যা বলেছি তাই করেছে, ভবিষ্যতেও করবে, কারণ ও জানে মায়ের কথা শুনলে ওর ভালোই হবে। নুরনাহার একটা শ্বাস ফেলে বললেন, ভাবি ছেলেকে কিভাবে এমন কন্ট্রোলে রেখেছো বলবে? আমি জানি অভি তোমাকে অনেক ভালোবাসে, আর এটাও সত্যি যে তুমি যা বলবে ও তাই করবে। আর অন্যদিকে আমার ছেলেটাকে দেখো, কতবার বুঝিয়েছি অভি বাবার মতো পড়াশোনা করে ভালো কিছু হবে, কিন্তু কে শুনে কার কথা? সারাদিন খেলাধুলা নিয়ে পড়ে থাকে, সামনে অনার্স 3য় বর্ষের পরীক্ষা, কিন্তু ওনার সেই বিষয়ে কোনো হুঁশই নেই। শাহনাজ বেগম নুরনাহারের কথাগুলো পুরোপুরি শুনেনি, সে আছে অন্য চিন্তায়। ইদানিং আলভির মতিগতি তার কাছে ভালো ঠেকছে না। সেই রাতে সেই অদ্ভুত ঘটনার পর সে ঝুঁকি নিতে চাইছে না। যদিও সে জানে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল, তবুও সে আলভির বিয়ে দিয়ে নিশ্চিত হতে চায়। ছেলে বড় হয়েছে, বিয়ের কথা বলতে সংকোচ বোধ করছে হয়তো। এই সবকিছু বিবেচনা করেই সে রূপসার সাথে যত তাড়াতাড়ি সম্ভব অভির বিয়েটা দিতে চাইছে। রাত 8টার মধ্যে অভি ডিনার করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হসপিটালে এসে নিজের চেম্বারে বসতে তিহান তার চেম্বারে ঢোকে। তিহান এই হসপিটালের অর্থোপেডিক্স ডক্টর হিসেবে কত বছরই জয়েন করেছে। সে আর অভি একসাথে MBBS কমপ্লিট করেছে, যদিও তারপর তাদের সেকশন আলাদা হয়ে গিয়েছিল। কিরে দোস্ত, আজকে তোর লাইফের প্রথম ওপেন হার্ট সার্জারি, তোর অনুভূতি কেমন? ভালো। তুই এত কুল আছিস কিভাবে? নার্ভাস লাগছে না? তুই হাতে টাকা বইটা সাইডে রেখে ঠান্ডা কণ্ঠে বলে উঠলো, জীবনে একবার নার্ভাস হওয়ার এক্সপেরিয়েন্স হয়েছিল, যখন আমি প্রথমবার অলির সাথে কথা বলতে গিয়েছিলাম তখন। এর আগে পরে নার্ভাস হয়নি কখনো। আলবির কথা শুনে তিহান হাসি আটকে সিরিয়াস মুখ নিয়ে বসে আছে। আলবি নিজের ফিলিংস গুলো কখনোই চেপে রাখে না। সে যখন যেমন ফিল করে তখনই সেটা স্বীকার করে নেয়। এই একটা ব্যাপার তার খুবই ভালো লাগে। রিফাতের ব্যাপারে কিছু জানতে পারলি? রিফাতের কথা উঠতেই আলবির মেজাজ খারাপ হয়ে গেল। আজ এই মুহূর্তে ওর কথা না বললেই পারতি। তিলি মুহূর্তে 12টা বাজিয়ে যা বের হয় এখান থেকে। দিহান কিছু বলতে চাইলে আলবি রেগে বলে, আমি তোকে বের হতে বলছি, যা এখন। তিহান একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল। অন্যদিকে অলি তার বাবা মার সাথে রাতের খাবার খেয়ে বসছিল। আসমা বানু অলি আর লিয়াকত হোসাইনকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়লো। অলির বাবা মা খেতে খেতে নানা বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু অলির খাবার নিয়ে নাচড়া করছিল শুধু। বিষয়টা আসমা বানু লক্ষ্য করেছে। আজকাল অলির খাবারের প্রতি অনীহা বেড়েই চলেছে। যে মেয়েটা মাছ ছাড়া ভাত খেতে পারতো না, সেই মেয়েটা মাছ দেখলেই নাক ছিটকাচ্ছে। অলি, খাচ্ছিস না কেন? মাছ দিতে বারণ করেছিস বলে দেইনি, শুধু ডাল দিয়েছি, তবুও মুখে দিচ্ছিস না কেন? মায়ের কথা শুনে অলি তড়িঘড়ি করে এক মুঠো ভাত মুখে দিতেই তার বমি চলে আসে। অলির অবস্থা দেখে তার বাবা মা দুজনে বিচলিত হয়ে পড়ে। অলি দ্রুত চেয়ার ত্যাগ করে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। 10 মিনিট পর অলির চোখে মুখে পানি ছিটিয়ে মা বাবার সামনে এসে বসলো। লিয়াকত হোসেন চিন্তিত স্বরে বলে উঠলো, আম্মু তোর কি ফুড পয়জনিং হয়েছে নাকি? কিছুই তো খেতে পারছিস না। আসমা বানু রাগী কণ্ঠে বলল,
কে জানে স্কুলে গিয়ে আচার জাতীয় কিছু খেয়েছে হয়তো, এর জন্য এরকম হচ্ছে। অলি, তোকে আমি বারবার বারণ করেছি যে বাইরের কিছু খাবি না, তারপর কেন খাস বলতো? অলি মাথা নিচু করে চুপচাপ বসে রইলো। সে নিজেও ব্যাপারটা বুঝতে পারছে না। ইদানিং তার শরীর সঠিক অবস্থাতে নেই, তার উপর সে বাইরের জিনিসও খাওয়া ছেড়ে দিয়েছে। মোট কথা, সে ঘরের বাইরের কোনো জিনিসই খেতে পারছে না। আসমা বানু খাবার দাবার গুছিয়ে রাখতে রাখতে বলল, আজ থেকে তোর পকেট মানি বন্ধ। টাকা না থাকলে খেতে পারবি না, সেটাই ভালো হবে। লিয়াকত হুসাইন উঠে এসে অলির মাথায় হাত রেখে বলল, এভাবে বলছো কেন? আমার মেয়ে অতটাও ছোট নয় যে নিজের শরীরের অবস্থা বুঝবে না। ও তো জানি তাই না যে বাইরের জিনিস খাওয়া ভালো নয়। মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলো না। ও এত বড় হয়ে যায়নি যে শাসন করার প্রয়োজন হবে না। অলি স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, বাবা মা তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি বলেই নিজের রুমে চলে যায়। তারপর দরজা খোলা রেখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতে আসমা বানু অলির রুমে আসে। অলি কোলবালিশ মুখে গুজে শুয়ে আছে। আসমা বানু অলির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে প্রতিদিন এভাবে ঘুম পাড়িয়ে দিয়ে যায় আসমা বানু। মাঝে মাঝে অলির সাথে ঘুমিয়ে যায়। অলিও জানে তার মা তাকে একটু শাসন করলেও তাকে অনেক বেশি ভালোবাসে। অলি বালিশে মুখ গুজে কান্না করছে। সে জানে না কেন, কিন্তু তার মন ভীষণ খারাপ। সেদিনের ঘটনার পর থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। না পারছে কাউকে কিছু বলতে, না পারছে সহ্য করতে। হয়তো সেজন্যই তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সেজন্যই সে অসুস্থ হয়ে পড়েছে। কান্নার ফলে অলির শরীর কেঁপে উঠছে। আসমা বানু মেয়েকে কাঁদতে দেখে ঘাবড়ে গেলেন। মাথায় হাত রেখে আদুরি গলায় বলে উঠলেন, আমার ছোট্ট পরীটা কি মায়ের কথায় কষ্ট পেয়েছে? বলি আসমা বানু অলিকে নিজের দিকে ঘোরালেন। অলি দ্রুত চোখ জোড়ো মুছে নিল। কান্না করিস না, আমি তো তোকে ভয় দেখিয়েছি। পকেট মানি বন্ধ করবো না, এতটুকুতে কাঁদতে চলে? অলি কথা না বাড়িয়ে মায়ের কোলে মাথা রাখলো। আমার ভীষণ খারাপ লাগছে মা। আসমা বানু চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, তোর শরীর কি বেশি খারাপ লাগছে? তোর বাবাকে ডাক দেবো? অলি মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক আছি মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও প্লিজ। রাত 2টার দিকে আলভির প্রথম ওপেন হার্ট সার্জারি সফল হয়। সে নিচের চেম্বারে এসে ড্রেস চেঞ্জ করে বাড়িতে চলে আসে। শাহনাজ বেগম, রুনা খাতুন আর রূপসী আলভির অপেক্ষায় বসেছিল। কলিং বেল বাজতেই রূপসাকে দরজা খুলে দেয়। রূপসাকে দরজা খুলতে দেখে আলভি বেশ অবাক হলো। তুই ঘুমাসনি? আলভি রূপসাকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। কেমন, তোমরা জেগে আসতো কেন? এত রাত অব্দি জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। শাহনাজ বেগম ছেলের সামনে এসে দাঁড়ালো। আমরা ঘুমিয়ে গেলে দরজাকে খুলে দিত মা, জানোই তো এক্সট্রা চাবি ছিল আমার কাছে, তবুও ভুলবশত কলিং বেল প্রেস করে ফেলেছি। রুনা বেগম বললেন, বাবা তুমি না আসা পর্যন্ত কি তোমার মা ঘুমাতে পারতো? আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। আচ্ছা আমি তো এসেই গেছি, এবার গিয়ে নিশ্চিন্তে ঘুমাও বলেই আলভি নিজের রুমে চলে গেল। বাকি সবাই নিশ্চিন্তে যার যার মতো রুমে চলে গেল। এক সপ্তাহ পর বিকেল বেলা শাহনাজ বেগম আলভির রুমে দরজায় নক করে। আলভি তখন ল্যাপটপে ভিডিও কলে দিহানের সাথে কথা বলছিল। মাকে রুমে আসতে দেখে আলভি দিহানের কল কেটে দিয়ে ল্যাপটপ সাইডে রাখলো। শাহনাজ বেগম আলভির সামনে এসে বলে উঠলো, অভি তোর সাথে কিছু জরুরি কথা আছে। আলভি ব্রুকুসকে মায়ের দিকে তাকায়। সে বুঝতে পেরেছে তার মা তাকে খুব গুরুত্ব কিছুই বলতে এসেছে। আলভি দরজার দিকে তাকিয়ে দেখলো উর্মিলা দরজা দিয়ে উকি দিচ্ছে আর মুখ টিপিয়ে হাসছে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দেখাচ্ছিস কেন, যা ওখান থেকে। আলভি রাগী কণ্ঠ শুনে উর্মিলা হাসতে হাসতে চলে গেল। আলভি এবার স্বাভাবিক কণ্ঠে বলে উঠলো, মা বলো কি বলবে। শাহনাজ বেগম ভনিতা না করে বলে উঠলেন, আমরা তোর বিয়ে ঠিক করেছি। হঠাৎ তা বোধগম্য হতেই আলভি বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। বিয়ে মানে? মা তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, নিচে আয়, তোকে সাথে নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। কথাটা বলে শাহনাজ বেগম আলভির রুম ত্যাগ করে। আলভি তো এখনো বিস্ময়ের দৃঢ় কাটিয়ে উঠতে পারেনি। কিছুক্ষণ যেতেই তার হুঁশ ফিরে। মায়ের বলা কথাগুলো মনে পড়তেই তার গলা শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর উর্মিলা আলভির রুমের দরজার সামনে এসে বলে, মা তোকে নিচে ডেকেছে ভাইয়া। আলভির মেজাজ চরম খারাপ হয়ে গেল। এভাবে তাকে না জানিয়ে হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক করার কি মানে? তুই যা, আমি আসছি। মা তোকে নিয়ে যেতে বলেছে, নইলে তো জানিসই মা হুদাই আমাকে বকবে। আলভি বেড থেকে নেমে দাঁড়ালো। হতাশ সে নিজের চুল টানতে লাগলো। ভীষণ রাগ উঠেছে, কিন্তু এখন মাথা ঠান্ডা রেখে সবকিছু করতে হবে। উর্মিলা এতক্ষণ হাসলেও এখন তার ভাইয়ের অবস্থা দেখে তার হাসি থেমে গেল। ভাইয়া তুই কি বিয়ে করতে চাস না? আলভি একটা শ্বাস ফেলে বোনের দিকে তাকায়। না আমি বিয়ে করতে চাই না। আলভির কথা শুনে উর্মিলা অবাক হয়ে গেল। কিন্তু কেন ভাইয়া, তোর বিয়ের বয়স তো অনেক আগেই হয়ে গেছে, এখনো বিয়ে করতে চাস না কেন? এবার অন্তত ভাবির মুখ দেখতে দে। আলভির বিরক্ত নিয়ে উর্মিলার দিকে তাকালো। উর্মিলা কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর তো কোনো গার্লফ্রেন্ডও নাই, আর আমার মনে হয় না যে তুই ভবিষ্যতে কোনোদিন গার্লফ্রেন্ড জোগাতে পারবি। সেই হিসেবে তোকে মায়ের পছন্দতে বিয়ে করতে হবে। তাহলে এখনই বিয়েটা করতে আপত্তি কিসের? আলবি কিছু বলতে যাবে তার আগে তাদের একমাত্র চাচাতো ভাই ইয়ার দরজার সামনে এসে দাঁড়ায়। কিরে উর্মিলা, তোকে পাঠিয়েছে কেন? নিচে যা, কাকিমা তোকে স্পেশাল ডোজ দেবে। ভাইয়া তুমি তাড়াতাড়ি চল তো। অগত্যা আলবিকে ড্রয়িং রুমে আসতে হলো। ড্রয়িং রুমে আসতেই আলবি বাড়ির প্রত্যেকটা সদস্যকে দেখতে পেল। তাদের দাদুমণিও আছে এখানে। সে বসে বসে পান চিবাচ্ছে। আলবি কতবার তাকে পান খেতে নিষেধ করেছে, কিন্তু সে পান ছাড়তেই পারে না। আলবিকে দেখে দাদুমণি পান চিবানো থামিয়ে দিল। আলবি একটা শ্বাস ফেলে বলে উঠলো, আবারও তুমি পান খাচ্ছ? এসব খাও, সেই জন্যই তো ওষুধে কাজ হয় না। আমি তো
বুঝে পাই না এসব খেয়ে তুমি কি মজা পাও। দাদুমণি হালকা এসে বলে ওঠে, একটাই খেয়েছি দাদু ভাই, কি করবো বলো, জন ছেলে পেলে কষ্ট পেলে যা খায়, আমি তো আর সেসব খেতে পারবো না। উর্মিলা হাসতে হাসতে বলল, তোমার আবার বুড়ো বয়সে কিসের কষ্ট বুড়ি? দাদুমণি একটু মন খারাপের ভান করে বলল, বা রে, আমার অফি দাদু ভাই বিয়ে করবে, তারপর তার কি আর এই বুড়িকে নিয়ে ভাবার টাইম থাকবে? আমার তো খুব হিংসা হচ্ছে, মন চাইছে পান খেয়ে খেয়ে বিরহের গান গাই। দাদুমণির কথা শুনে উর্মিলা আর ইয়াদ হেসে ওঠে। ইয়াদ হাসতে হাসতে বলল, চিন্তা নেই দাদুমণি, ভাইয়া বিয়ে করবে তো কি হয়েছে, আমি আছি না, আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাব, একসাথে সিনেমা দেখতে যাব, আর সেখানে গিয়ে পপকর্ন খেতে খেতে রোমান্টিক সিনেমা দেখবো, তুমি কষ্ট পেও না বুঝলে।